হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব অ্যাকাউন্টিং ফর স্টক হোল্ডার ইকুইটি এই চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারে মূলত মেন ইম্পর্টেন্ট হচ্ছে জাবেদা। তো জাবেদা, যে কোনো জাবেদা আছে, জাবেদা কোনোদিন মুখস্থ করার বিষয় না। জাবেদা যদি মুখস্থ করো তা কোনোদিন তোমার জাবেদা মুখস্থ পরীক্ষা হলে মনে থাকবে না। তুমি যদি সকালবেলাও দেখে দাও তাও তোমার পরীক্ষা হলে মনে থাকবে না। তো জাবেদা মুখস্থ করা যাবে না, জাবেদা বুঝতে হবে, ঠিক আছে? জাবেদা বুঝার সবচেয়ে মেন থিওরি হচ্ছে একটা লাইন হচ্ছে জাবেদায় কি আসছে আর কি যাচ্ছে, এই দুইটা জিনিস যদি ফাইন্ড আউট করতে পারো তাহলে জাবেদা এনাফ, কোনোদিন আর ভুলবো না, ঠিক আছে? তো এখানে আমরা শেয়ার হোল্ডারদের শেয়ার সম্পর্কে আমরা জাবেদা করবো, শেয়ার হোল্ডার ইকুইটি সম্পদ এই সম্পর্কে চাইছে জাবেদাগুলো করতে হবে। তো এখানে একটা কোশ্চেন আছে, দেখো, এফ এফ কোম্পানি হ্যাড আউটস্ট্যান্ডিং শেয়ার 10,000 শেয়ার পার 10 টাকা ভ্যালু কমন স্টক। 10,000 শেয়ার তার আছে, ঠিক আছে? 10,000 শেয়ার 10 টাকা করে, পার শেয়ার 10 টাকা করে। এখন জানুয়ারি 1 তারিখে ইস্যু করছে 8,000 শেয়ার পার ভ্যালু 10 টাকা, 10 টাকা করে পার ভ্যালু 10 টাকা করে শেয়ার করছে, হচ্ছে ইস্যু করছে। এখন এখান দেখো 10 টাকা করে শেয়ার কিন্তু নিবন্ধন করা হয়েছে, আর 10 টাকা করে ইস্যু করছে। তার মানে এটাকে সমান মূল্যে ইস্যু করছে না, এটাকেই বলা হয়েছে সমহার বা ফেস ভ্যালু। তো ফেস ভ্যালু বা সমহার হারে যদি কোনো শেয়ার ইস্যু করে থাকে তার জাবেদা হবে ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। এখানে ক্যাশ কেন ডেবিট হলো? কারণ আমি যে শেয়ার ইস্যু করছি, শেয়ার ইস্যু করে নগদ টাকা পাচ্ছি, তাহলে আমি কি পাচ্ছি? নগদ টাকা পাচ্ছি, ক্যাশ ডেবিট। আর কমন কিসের মাধ্যমে পাচ্ছি? কমন স্টকের মাধ্যমে, তাই জন্য কমন স্টক ক্রেডিট, ঠিক আছে? এ হচ্ছে ফেস ভ্যালু পার ভ্যালু সমমূল্যের চাহিদা। ওকে, তো আমরা পরবর্তী দেখি, পরবর্তী ইয়ে আছে অধিহার, প্রিমিয়াম ভ্যালু, অধিহার। এখানে আমরা কোশ্চেন দেখি, এফ এফ কোম্পানি হ্যাজ আউটস্ট্যান্ডিং শেয়ার 10,000 শেয়ার পার ভ্যালু 10 টাকা। জানুয়ারিতে ইস্যু করছে 8,000 শেয়ার, ইস্যু করছে পার ভ্যালু 12 টাকা। 10 টাকাতে নিবন্ধন করছি, কিন্তু ইস্যু করছে কত টাকায়? 12 টাকায়। তার মানে 2 টাকা অতিরিক্ত করছি, এটাকে বলা হয় অধিহার। মানে 2 টাকা অতিরিক্ত টাকায় সে শেয়ার বিক্রি করছে। এবার অধিহারের জাবেদাটা কেমন হবে? আমাদের দেখতে হবে প্রথমে কি আসছে। প্রথমে আমাদের নগদ টাকা আসছে কত টাকা? 8,000 শেয়ার ইস্যু করে 12 টাকা দিন না, 8,000 শেয়ার ইস্যু করছি 12 টাকা করে। 12 টাকা করে মোট ক্যাশ টাকা আসছে কত আমার? 96,000 টাকায়, ঠিক আছে? তাহলে কার মাধ্যমে আসছে? কমন স্টকের মাধ্যমে। কমন স্টক কত? কমন স্টক 8,000 শেয়ার 10 টাকা, 8,000 শেয়ার 10 টাকা করে। কেন 10 টাকা করে? কারণ আমি কিন্তু শেয়ার নিবন্ধন করছি 10 টাকা করে, ঠিক আছে? শেয়ার নিবন্ধন 10 টাকা করে, এই জন্য আমাদের কিসের মাধ্যমে পাচ্ছি? কমন স্টকের মাধ্যমে। এটা দেখাতে হবে আমরা কমন স্টকের মাধ্যমে পাচ্ছি 10 টাকা করে 80,000 টাকা। তাহলে আর বাদ বাকি টাকা কিসের মাধ্যমে পাচ্ছি? বাদ বাকি টাকা পেড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ পার 8,000 শেয়ার 2 টাকা করে পাচ্ছি, এটা পেইড ইন ক্যাপিটাল এক্সচেঞ্জের মাধ্যমে পাচ্ছি। এটা কমন স্টকের মাধ্যমে পাচ্ছি আমরা 80,000 টাকা। টোটাল কত পাচ্ছি? টোটাল পাচ্ছি আমরা হচ্ছে 96,000 টাকা। তাই ক্যাশ টোটাল কি পাচ্ছি? ক্যাশ ডেবিট 96,000 টাকা কিসের মাধ্যমে পাচ্ছি? কমন স্টকের মাধ্যমে। আর কিসের মাধ্যমে পাচ্ছি? পেইড ইন ক্যাপিটাল এক্সচেঞ্জ পার শেয়ারের মাধ্যমে, ঠিক আছে? এবার আমরা দেখি ডিসকাউন্টেড। এবার বলছে এফএফ কোম্পানি আউটস্ট্যান্ডিং শেয়ার 10,000 শেয়ার 10 টাকা করে ভ্যালু হয়েছে, কমন স্টক শেয়ার নিবন্ধন করেছে। জানুয়ারি 1 তারিখে ইস্যু করছে 8,000 শেয়ার পার ভ্যালু 8 টাকা। পার ভ্যালু কত টাকায়? 8 টাকায় শেয়ার করছে। তাহলে আমি নিবন্ধন কত ছিল? 10 টাকায়। শেয়ার এসে ইস্যু করছে 8 টাকায়। তার মানে 2 টাকা কমে ইস্যু করছি, এটাকে বলা হয় অবহার, ঠিক আছে? যদি শেয়ার অবহারে ইস্যু করা হয় থাকে তাহলে যাটা যাবে দেখে হবে আমি ক্যাশ কত টাকাটা পাচ্ছি, দেখতে হবে ক্যাশ কত টাকা পাচ্ছি। তাহলে যে 8,000 শেয়ার 8 টাকা করে আমি ক্যাশ পাচ্ছি 64,000 টাকা। এবার পেড ইন এক্সচে, এবার কমন স্টক কত পাচ্ছি? কমন স্টক তো আমার 10 টাকা করে, তাই না? কমন স্টক যদি 10 টাকা করে হয়, কিন্তু পাচ্ছি কত? ক্যাশ 8 টাকা করে। কমন স্টক পাচ্ছি কত টাকা, কত করে? কমন স্টক হচ্ছে 10 টাকা করে, কারণ কমন স্টক এই যে 10 টাকা করে হচ্ছে এই শেয়ারকে নিবন্ধন করেছি। কমন স্টক ওইটাই হবে যেটা শেয়ার নিবন্ধনের টাকা। যদি শেয়ার নিবন্ধন যেটা করা হয়েছে 10 টাকা করে, 20 টাকা করে, এটা যাই হোক, সেই টাকাটা কমন স্টক হবে। কমন স্টক নো চেঞ্জ। চেঞ্জ হবে অতিহার হোক, অবহার হোক, চেঞ্জ হবে এই ভ্যালুটা। এই যে পেড ইন এক্সচেঞ্জ অ্যান্ড ক্যাপিটাল, পেড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ পার শেয়ার, এইটা চেঞ্জ হবে, কিন্তু কমন স্টক কোনো কোনো সময় চেঞ্জ হবে না, ঠিক আছে? কমন স্টক যেটা নিবন্ধন করবে শেয়ার সেটাই হবে, এটা জিনিস মনে রাখবা, ঠিক আছে? ওকে,
তো আমি কি পাচ্ছি, ক্যাশ পাচ্ছি 8 টাকা করে, 64,000 টাকা, কমন স্টক আমার 10 টাকা করে ছিল, তাহলে 80,000 টাকা ক্রেডিট। এইবার এই যে পেড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ, এই যে 2 টাকা করে আমার পাওয়ার কথা ছিল, 2 টাকা করে পাচ্ছি না, এটা ডেবিটের সাথে পেড ইন ক্যাপিটাল অ্যান্ড এক্সচেঞ্জ পার টাকা এটা লিখে এখানে ডেবিট করে দিতে হবে। ঠিক আছে, ওকে। এবার আসি ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার, লভ্যাংশ ঘোষণা। লভ্যাংশ ঘোষণা কি, আমাদের যে শেয়ারগুলো আমরা এসে ক্রয় করছিলাম, যাদেরকে এই শেয়ারগুলো ক্রয় করছিলাম তারা তো লভ্যাংশ বিনিময়ে শেয়ার দিয়েছিল, শেয়ার কিনছিল, তাই না? তাদের এখন লভ্যাংশ ঘোষণা করতে হবে, তাদের লভ্যাংশ দিতে হবে। তো লভ্যাংশ দেওয়ার দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে লভ্যাংশ একবার ঘোষণা করা হয় থাকে যে কবে দিব, সেটাকে ঘোষণা করা হয় থাকে। এবার এই ঘোষণাটা একটা জাবেদা হবে। আর ক্যাশ ডিভিডেন্ড পেইড অ্যান্ড লভ্যাংশ পরিশোধ, আর লভ্যাংশ তখন পরিশোধ করবে, এই লভ্যাংশ পরিশোধের একটা জাবেদা হবে। ঠিক আছে, ও এখানে কোশ্চেন দেখো, বলছে ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার ক্যাশ লভ্যাংশ ঘোষণা করেছে 1 লাখ টাকা। তো ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার লভ্যাংশ ঘোষণা দেখা করে থাকে, তার জাবেদা হয়ে থাকে রিটেন আর্নিং ডেবিট অ্যান্ড ক্যাশ ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। আমি কিন্তু লভ্যাংশ কিন্তু এখনো কিন্তু প্রদান করিনি। ঠিক আছে, যেহেতু লভ্যাংশ প্রদান করিনি, সেই জন্য ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট আর রিটেন আর্নিং ডেবিট। ঠিক আছে, এবার লভ্যাংশ ঘোষণা হয়ে গেল। এবার যেই তারিখে লভ্যাংশ প্রদান করবে, ক্যাশ ডিভিডেন্ড পেইড যেই তারিখে লভ্যাংশ প্রদান করবে, সেই তারিখে চাপে কি হবে, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। কেন ডিভিডেন্ড পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট হলো? কারণ আমার ক্যাশ টাকা চলে যাচ্ছে, যদি ক্যাশ টাকা চলে যায় তাহলে ক্যাশটা যেটা চলে যায়, আমি কি বলছিলাম, যেটা চলে যাবে সেটা ক্রেডিট, আর যেটা আসবে সেটা ডেবিট, তার মাধ্যমে আসবে বা যেটা আসবে। ঠিক আছে, তো এখানে ক্যাশ চলে যাচ্ছে, কি ক্যাশ চলে যাচ্ছে, আর ডিভিডেন্ড পেয়েবলের মাধ্যমে ক্যাশটা যাচ্ছে। ঠিক আছে, তাই ক্যাশটা যাচ্ছে, ক্যাশ চলে যাচ্ছে, যে কোনো একটা জিনিস ফাইন্ড আউট করতে হবে ক্যাশ কোনটা যাচ্ছে কোনটা আসছে। তো ক্যাশ যেহেতু চলে যাচ্ছে, ক্যাশ লিখলাম, আর একটা ফাইন্ড আউট করার জন্য সোজা ডেবিট লিখে দিলাম, কারণ ডেবিট আর ক্রেডিট এর বেশি তো আইটেম আর নেই, 3টা 4টা তো আইটেম নেই, জাস্ট 2টা আইটেম, কোনটা আসছে কোনটা যাচ্ছে যে কোনো একটা ফাইন্ড আউট করার পরে আর একটা লিখে দিতে হবে। তো আমি এখানে দেখছি ক্যাশ চলে যাচ্ছে, ডিভিডেন্ড ক্যাশ ডিভিডেন্ড পেইড লভ্যাংশ পরিশোধ করছে, যেহেতু ক্যাশ চলে যাচ্ছে, তো আর একটা আমি কি করলাম, ডিভিডেন্ড পেয়েবল ডেবিট লিখে দিলাম। ওকে, এবার এখানে একটা নোট আছে, দেখো নোটে বলছে লভ্যাংশের ক্ষেত্রে রি-রেকর্ড ডেট এ কোনো জাবেদা প্রদান করা হবে না। যদি কোনো লভ্যাংশের ক্ষেত্রে বলা হয় রি-রেকর্ড ডেট, মানে রি-রেকর্ড পুনরায় রেকর্ড করছে লভ্যাংশ, মানে একবার লভ্যাংশ ডিক্লেয়ার করেছে বা একবার লভ্যাংশ পরিশোধ করেছে, পরিশোধ করার পরে ওইটাকে আবার রি-রেকর্ড মানে পুনরায় রেকর্ড করছে, মানে রেকর্ড করছে, তখন সেই এখন এমন যদি কোনো কিছু লেখা থাকে তাহলে সেটার জাবেদা হবে না। ঠিক আছে, নো এন্ট্রি। ওকে, এবার নেক্সট দেখি। নেক্সটে বলছে কোথায় গেল, নেক্সট সরি, লভ্যাংশ পরিশোধ আর এবার আসি স্টক ডিভিডেন্ড। এখন এখানে দেখো, আমরা যে লভ্যাংশ পরিশোধ করছিলাম ক্যাশ ডিভিডেন্ড, এখানে কিন্তু ক্যাশ আছে, ক্যাশ আছে না, ক্যাশ মানে কি নগদ টাকা। ঠিক আছে, এবার দেখো আমাদের এখানে বলছে স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড কি, স্টক মানে শেয়ার, যে শেয়ারে যে স্টক থাকে, ডিভিডেন্ড মানে কি লভ্যাংশ। এখন আমি ওখানে দিচ্ছিলাম কত, কি দিচ্ছিলাম, ক্যাশ টাকা, এখানে দিচ্ছি শেয়ার দিচ্ছি, আমি বলছি যে ক্যাশ টাকা দেবো না, ক্যাশ টাকার পরিবর্তে আমি শেয়ার দেবো। আমাদের যে শেয়ার হোল্ডার আছে, শেয়ার হোল্ডারদের আমি তখন কি দিচ্ছিলাম, এর আগে কি করছিলাম, শেয়ার হোল্ডারদের ক্যাশ দিচ্ছিলাম, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার বা ক্যাশ পেইড করছিলাম, নগদ টাকা দিচ্ছিলাম। এখন আমি বলছি নগদ টাকা দেবো না, আমি বলছি এটাকে আমি শেয়ার দিব, নগদের পরিবর্তে শেয়ার দিব। শেয়ারটাকে বলা হয় স্টক ডিভিডেন্ড। বলতে কর্পোরেশন যদি শেয়ার হোল্ডারের নগদ লভ্যাংশ বন্টন না করে, যেটা লভ্যাংশ পাবে তাদের যদি শেয়ারও দেওয়া হয় থাকে, শেয়ার দেওয়া হয় তাকে স্টক ডিভিডেন্ড বলা হয় থাকে। তো স্টক ডিভিডেন্ড আর ক্যাশ ডিভিডেন্ডের ভিতরে কিছু পার্থক্য আছে। পার্থক্যের ভিতরে যেহেতু ক্যাশের ক্ষেত্রে কিন্তু বেশি কম হয় না, ক্যাশের ক্ষেত্রে এখানে দেখো
ক্যাশের ক্ষেত্রে এখানে একটা ম্যাথ ছিল, ক্যাশের ক্ষেত্রে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, বেশি অবহার অধিহার কোনো কিছু লেখা আছে? কোনো কিছু লেখা নাই। ঠিক আছে, সেহেতু সাধারণ ম্যাথে সাধারণ জাবেদা হয়েছে। কিন্তু আমাদের স্টক হোল্ডারের ক্ষেত্রে, স্টক ডিভিডেন্ডের ক্ষেত্রে আমাদের শেয়ার আছে, আর শেয়ারের কিন্তু অবহার অধিহার মূল্য থাকে। ঠিক আছে, শেয়ারের যেহেতু অবহার অধিহার মূল্য থাকে, তাই সেই যেইভাবে আমরা এই স্টক কি বলে শেয়ার ইস্যু করছিলাম, ঠিক সেইভাবেই এই স্টকটাকে স্টক ডিভিডেন্ডটা প্রদান করতে হবে, যেভাবে আমরা শেয়ার ইস্যু করছিলাম। তো শেয়ার ইস্যু যেভাবে করছিলাম আর স্টক ডিভিডেন্ড লভ্যাংশ প্রদানের একই জাবেদা। ঠিক আছে, তো এখানে কি বলছে, যখন স্টক ডিভিডেন্ড ঘোষণা করা হয় তখন জাবেদা কি হবে? স্টক ডিভিডেন্ড ঘোষণা করা, এটা রিটেন আর্নিং। ধরো 10 টাকা করে আমরা শেয়ার নিবন্ধন করছিলাম। এখন 10 টাকা করে যদি শেয়ার নিবন্ধন করি, এখন আমি যখন শেয়ার লভ্যাংশ ঘোষণা করছি, তাই 10 টাকা করে যদি দিই, তাহলে সেটা কি লভ্যাংশ হইলো? সেটা সমান সমান হয়ে গেল। আবার যদি সে 10 টাকার কম দিই, তাহলে 10 টাকার কম দিই, তাহলে কি হবে? লস হয়ে যাচ্ছে না শেয়ার হোল্ডারদের? শেয়ার হোল্ডার তো লস নেবে না, শেয়ার হোল্ডারকে আমরা কি দিচ্ছি? লভ্যাংশ দিচ্ছি। যেহেতু লভ্যাংশ দিচ্ছি, তার মানে শেয়ারের থেকে অবশ্যই বেশি দিতে হবে, 2 টাকা, 3 টাকা, 5 টাকা, যাই হোক। তো এখানে আমরা যখন লভ্যাংশ ঘোষণা করছি, লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে আমি বলছি 10 টাকার শেয়ার আমি 15 টাকায় দিব। তার মানে তুমি 10 টাকা আগে কিনছিলে, সেই শেয়ার এখন আমি তোমাকে 15 টাকায় দিব। ঠিক আছে, তো এখানে লভ্যাংশ যখন এসে ক্যাশ ডিভিডেন্ড যখন ঘোষণা করতাম, তখন কি করতাম? রিটেন আর্নিং দিতাম না, এখানে রিটেন আর্নিং হবে। রিটেন আর্নিং কি হবে? 15 টাকা, কারণ শেয়ার বেশি কত করে? 15 টাকা করে। অ্যান্ড কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল। অ্যান্ড ডিস্ট্রিবিউটেবল কি ছিল? ডিস্ট্রিবিউটেবল তো কিন্তু 10 টাকা করেই থাকবে। কেন? কমন স্টক আমি কি বলেছিলাম, কমন স্টক কোনো সময় চেঞ্জ হবে না। কমন স্টক 10 টাকা 10 টাকায় থাকবে। বেশি দিচ্ছে কি? পেড ইন ক্যাপিটাল ইন এক্সচেঞ্জ পার কাজ পার কস কত দিচ্ছি? 5 টাকা করে বেশি দিচ্ছি। ঠিক আছে, মানে যেই শেয়ার ইস্যু করতাম, শেয়ার ইস্যু যে জাবেদা হবে, এখানে শেয়ার লভ্যাংশ প্রদান করলেও সেই একই জাবেদা হবে। ঠিক আছে, এবার আসি, বলছে যখন ডিভাইডেন্ড শেয়ার স্টক ইস্যু করা হয়, তখন জাবেদা হবে। ইস্যু করা মানে এখন এখানে কি ঘোষণা করছে। এখন এটা মনে করো সে ক্যাশ পেইড করেছিলাম না, সে ক্যাশ পেইড এখানে শেয়ার পেইড করছে বা ইস্যু করছে। যখন ইস্যু করবে তখন তাকে দাব দেখাবে কমন স্টক ডিভিডেন্ড ডিস্ট্রিবিউটেবল ডেবিট অ্যান্ড কমন স্টক। এখানে কিন্তু ক্যাশ যাচ্ছে না, এখানে কমন স্টক চলে যাচ্ছে। এই কমন স্টক কি? ক্রেডিট। ঠিক আছে, এবার আসি আমাদের ট্রেজারি স্টক। আমরা যে শেয়ার ইস্যু করতাম না, শেয়ার ইস্যুর ক্ষেত্রে কি করতাম? আমরা মার্কেটে শেয়ার ইস্যু করছি, সেটা শেয়ার হোল্ডাররা কিনছে। এবার আমরা মার্কেট থেকে শেয়ার কিনবো। আমরা কিন্তু শেয়ার বিক্রয় করছিলাম, প্রথমে সেটাকে ইস্যু করা বলছিল। ঠিক আছে, কমন স্টক বলছিলাম। এবার আমরা মার্কেট থেকে শেয়ার ক্রয় করব। ঠিক আছে, মার্কেট থেকে শেয়ার ক্রয় করলে সেটাকে বলা হয় ট্রেজারি স্টক। কোম্পানি যদি তাদের ইস্যুকৃত শেয়ার বাজার থেকে পুনরায় ক্রয় করে থাকে, এরূপ শেয়ারকে ট্রেজারি স্টক বলা হয় এটাকে। ঠিক আছে, ট্রেজারি স্টকের হয়েছে জাবেদা কি হবে? ট্রেজারি স্টকের জাবেদা আর কমন স্টকের যে জাবেদা করছি সেম, নো চেঞ্জ। ঠিক আছে, যা যেইভাবে করছিলাম ঠিক সেইভাবে। দেখো কেমন। আচ্ছা, ট্রেজারি স্টক ক্রয় করলে যাবে দেখা হবে। তাহলে ট্রেজারি স্টক ইস্যু করছে, শেয়ার স্টক সমহারে ইস্যু করছে। 10 টাকা করে তখন ছিল না, আমরা ইস্যু করছিলাম তখন 10 টাকা করে সমহারে প্রথমটা দেখছিলাম। তারপরে অধিহার আছে, তারপরে অবহার আছে না। সমহারে ইস্যু করলে কি হয়? সমহারে কমন স্টক কি করতাম? ডেবিট করতাম, ক্যাশ ক্রেডিট কার্ড, সরি, কমন স্টক ক্রেডিট থাকতো, ক্যাশ ডেবিট থাকতো, তখন আমরা কি করতাম? বিক্রয় করতাম। কিন্তু এখানে আমরা ক্রয় করছি, তো সেহেতু কি হবে? ক্যাশ ক্রেডিট, কারণ ক্যাশ টাকা চলে যাচ্ছে। অ্যান্ড ট্রেজারি স্টক ডেবিট। তার মানে কমন স্টকে যে জাবেদা করতাম সেটা যদি উল্টো করে দাও, ডেবিট ক্রেডিট করে দাও, এনাফ। ট্রেজারি স্টকের জাবেদা ক্লিয়ার। এত প্যারা নেওয়ার কোনো দরকার নেই, একটা হলেই আরেকটা এনাফ। ঠিক আছে, এভাবে এটা দুইটা কমন স্টক আর ট্রেজারি স্টক দুইটা একসাথে নোট করবা পাশাপাশি। এদিকে কমন স্টক দিবা, এদিকে ট্রেজারি স্টক দিবা, দুইটা পাশাপাশি মিলাবা। এখন কমন স্টক হলেই ট্রেজারি স্টক তার উল্টো করে দিলেই এনাফ। কারণ কমন স্টকে কি হচ্ছিল? কমন স্টক যদি সমহারে যে বিক্রয় করতো, তখন কি হতো? ক্যাশ ডেবিট, কমন স্টক ক্রেডিট। এখানে কি আসছে? ক্যাশ ক্রেডিট, ট্রেজারি স্টক ডেবিট। ঠিক আছে, ওকে। তাহলে কি আর ট্রেজারি স্টক আমার বোঝানো লাগবে?
টেজার স্টক বোঝানোর কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? ওকে, এবার নেক্সটে কি দেখি। নেক্সটে আছে ক্রয় মূলক ট্রেজারি স্টকের ম্যাথ। ঠিক আছে, তাহলে ট্রেজারি স্টক আমি আর এখন বুঝালাম। ঠিক আছে, কমন স্টক আর ট্রেজারি স্টক সেম ম্যাথ, শুধু জাস্ট উল্টাই দিলেই এনাফ। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। আর জাবেদা নিয়ে কোনো যদি সমস্যা থাকে, জাবেদা মনে রাখা বা জাবেদা কিভাবে মনে রাখতে হবে, এই কৌশল যদি কোনো কৌশল যদি জানতে চাও, তাহলে আমাদের নেক্সট ভিডিও, আমাদের প্রিভিয়াস ভিডিও জাবেদা সম্পর্কে দেওয়া আছে, তুমি জাবেদা ভিডিও দেখতে পারো। জাবেদা ভিডিও দেখলে এভরি জাবেদা, যে কোনো জাবেদা একটা ভিডিও পাবলিশ করব, যে কোনো জাবেদা তোমরা সলভ করতে পারবে। জাবেদা কোনোদিন মনে রাখা মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবা। খুদা হাফেজ।